অনেকে আসতে দেরি হচ্ছে, সেই জায়গাটাতে মেনটেন করতে গিয়ে আমাদেরকে দেরি করতে হচ্ছে। আর দ্বিতীয় একটা কারণ সেটা হচ্ছে যে এখানে লেখা আছে নির্মাণ বিষয়ক কর্মশালা। তো কর্মশালা বা ওয়ার্কশপ এইটা জেনারেলি কি হয় যে একটু সিনিয়র অনেক বয়স্ক যারা তারা একটু পরিচালনা করে, হ্যাঁ। তো আমি সেই তুলনায় আপনাদের অনেকের তুলনায় বয়সেও অনেক ছোট, অভিজ্ঞতা অনেক কম, জ্ঞানেও অনেক কম। তারপরেও আজকে যে ওভারঅল যে এই সেশনটা আমি চেষ্টা করবো, আমি প্রায় এক যুগ ধরে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অর্থাৎ রড, সিমেন্ট, রেডিমিক্স, কনস্ট্রাকশন কেমিক্যাল, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি এবং সেই প্রেক্ষাপটে আমি চেষ্টা করব যে আপনাদেরকে আমার তরফ থেকে কিছু তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করার। আপনারা প্রত্যেকেই যেহেতু নির্মাণ বিষয়ক কাজের সাথে জড়িত, সেই কাজে আশা করবো যে আপনার ছোট ভাই হিসাবে বা ছেলে হিসাবে আমার যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটা আপনাদের কিছু হলেও কাজে লাগছে। তো আমি বর্তমানে আকিজ ইস্পাতে আছি, ডেপুটি ম্যানেজার স্পেসিফিকেশন। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন ফারহান। আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। পরবর্তীতে আমি একটা এমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি স্পেশালি দিতেছি আমি এই এলাকার জামাই। আমার শ্বশুর বাড়ি কলাপিয়া, হ্যাঁ। তো আপনাদের খুব কাছের লোক আমি। আমার শ্বশুর বাড়ি অনেকে এখানে আজকে আসছিল এখানে গেস্ট হিসাবে। তো এটা একটু আমি স্পেশালি বললাম। তো আমি জানি যে অনেকক্ষণ ধরে আগে অত্যন্ত মনোযোগ দিয়ে হচ্ছে আপনারা এই ভিডিও দেখবেন। তো আমি যদি একটু আমাদের আকিজ ইস্পাতের সাথে পরিচয় করে দিতে, আপনারা জানেন যে আকিজ বাংলাদেশের বাজারে প্রায় 85 বছর ধরে ওনারা একটা বিশ্বস্ত নাম হিসাবে আছেন এবং তাদের প্রত্যেকটি পণ্য এমন ভাবে তারা তৈরি করেন যেন তাদের পরিবারের লোকজন সেটা ব্যবহার করতে পারে। এবং এই ধারাবাহিকতা শুরু করেছেন মরহুম শেখ আজিজউদ্দিন সাহেব এবং পরবর্তীতে ওনার ছেলে শেখ জসিমউদ্দিন স্যার এবং তার যে ধারাবাহিকতা লিখেছে এটা ধরে রেখেছেন এবং আকিজ রিসোর্স গ্রুপ ফর্ম করেছেন এবং সেই আকিজ রিসোর্স গ্রুপের একটি সিঙ্গেল বিজনেস ইউনিট বা কোম্পানির নাম হচ্ছে আকিজ ইস্পাত। আমাদের আকিজ রিসোর্সের আরো প্রায় 37টি কোম্পানি এই বাংলাদেশে বাজারে আসছে এবং বিভিন্ন ধরনের নির্মাণ, শুধুমাত্র নির্মাণ কি বলে নির্মাণ সামগ্রী না, এছাড়াও অন্যান্য আরো অনেক ধরনের প্রোডাক্টও তারা মার্কেটে আছে। আকিজ রিসোর্সের বেশ কিছু প্রোডাক্ট ইতিমধ্যেই বাজারে খুব সুখ্যাতি অর্জন করেছে। তার মধ্যে আকিজ সিমেন্ট, এটা আপনারা অনেকেই চেনেন, আপনাদের কাজে ব্যবহার হতে হয়। এছাড়া আকিজের রেডিমিক্স আছে, আকিজের স্টোন আছে, তাছাড়া রাস্তার কাজে যে ব্যবহৃত হয় যে অ্যাসফল্ট, সেই কাজগুলো, সেই ধরনের সামগ্রীও আমরা খুব সুনামের সাথে বাজারে দিয়ে আসছি। আমাদের রডটা ছিল না, রডটা আমরা 2023 সালের জানুয়ারি মাস থেকে আমরা এই আকিজ ইস্পাত রড এটা আমরা মার্কেটে নিয়ে আসছি। আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে মুন্সিগঞ্জের বাউশিয়া বলে, এটা এটা হচ্ছে ঢাকা চিটাগাং যে হাইওয়ে, সেখানে যেতে কুমিল্লা মানে মেঘনা ব্রিজ পার হওয়ার পরে হাতের ডান পাশে সেখানে। এটা এই কারণে বললাম যে মুন্সিগঞ্জ আমার এইখান দিয়ে আরেকটা মুন্সিগঞ্জ কাছে, হ্যাঁ। তো যার কারণে আমি ওই ডিরেকশনটা আপনাদেরকে বোঝালাম। আমাদের যে হেড অফিস সেটা হচ্ছে আকিজ হাউস, এটা হচ্ছে আপনার সেলদো লিংক রোড, গুলশান একের সাথে যে কানেক্টেড যে রোডটা, সেখানে আমাদের হেড অফিস। তো আমি যদি খুব সংক্ষেপে কিভাবে রড তৈরি হয় বা স্টিল এই রড তৈরি যে প্রক্রিয়া আপনাদেরকে খুব সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমত এই যে রড যে তৈরি হয় সেটা হেভি মেল্টিং স্ক্র্যাপ দরকার হয়, যেটা 1650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ আমরা যে পানি ফুটিয়ে খাই সেই ফুটন্ত পানির তাপমাত্রা থাকে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার প্রায় 16 গুণ বেশি তাপমাত্রায় এই হেভি মেল্টিং স্ক্র্যাপ গুলোকে একদম গলিয়ে ফেলা হয়। পাশাপাশি প্লেটের স্ট্রাকচারাল স্টিল পিএমএস, আমরা জানি যে বিভিন্ন স্ট্রাকচার শুধুমাত্র স্টিল দিয়ে তৈরি, যেখানে সিমেন্টের ঢালাই এই ধরনের কাজ ব্যবহার না করে
স্টিল দিয়ে বা লোহা দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে। ইভেন এই যে আমরা যে রিসোর্টটাতে আছি, এই রিসোর্টেও কিন্তু প্রচুর পরিমাণে স্টিলের সেকশন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আপনার মাথার উপর আছে, তো এই সেকশনগুলো বলা হয় স্ট্রাকচারাল স্টিল। এই ধরনের স্টিলকে পরবর্তীতে গলিয়ে এই রডের কাজে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস আমরা নিই, সেটা হচ্ছে স্পঞ্জ আয়রন। এটা হচ্ছে একদম খনি থেকে যে লোহাটা আছে, আমরা জানি যে লোহা, এই লোহা হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত একটা জিনিস, এটা খনিজ উপাদান। লোহা কখনো মানুষ সৃষ্টি করতে পারে না, এটা মাটির নিচে পাওয়া যায়, এটা খনিজ পদার্থ, যাকে বিভিন্ন সময় পিউরিফিকেশন বা বিভিন্ন রকমের মডিফিকেশন করে হচ্ছে এটা বিভিন্ন ফরমেশন তৈরি করা হয়, যেমন রড তৈরি হয় বা স্টিলের প্লেট তৈরি হয়, আবার টিন তৈরি হয়, এরকম অনেক ধরনের জিনিস তৈরি হয়। আর আমাদের দেশ থেকে কি আমরা কোন ধরনের এই স্ক্র্যাপ কিনি কিনা, সেটা 10 থেকে 15% স্ক্র্যাপ যেটা চীনা লাগে। আপনার শিপ ইয়ার্ড আছে, আমরা সবাই জানি শিপ ব্রেকিং ইয়ার্ড আছে, তো সেই শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে যে লোহাগুলো পাওয়া যায়, সেই ধরনের পার্ট আমরা কিছু নেই, সেটা 10 থেকে 15%। আর বাকি এই যে কথাগুলো বললাম, বাকি জিনিসগুলো এগুলো প্রত্যেকটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি কানাডা, থাইল্যান্ড, ইউএসএ, ইউএই মানে হচ্ছে দুবাই, তারপর হচ্ছে ইউকে মানে হচ্ছে আপনার ইংল্যান্ড, তারপর ফ্রান্স, ব্রাজিল, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দেশগুলো থেকে এই যে কাঁচামাল বা র ম্যাটেরিয়াল বা স্ক্র্যাপের কথা বললাম, এগুলো আমরা হচ্ছে এইসব দেশ থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। আমরা শুরুতে একটা রিকোয়েস্ট করি, যেহেতু আপনারা সবাই সারাদিন খুবই ব্যস্ত মানে ছিলেন, তারপরে আমাদের এখানে আসছেন, খুব অল্প সময় আমরা নিব, আমরা ইনশাআল্লাহ 8টার মধ্যে পুরো প্রোগ্রাম শেষ করে দেবো। তো এই সময়টাতে একটু মোবাইল ফোনগুলো যদি একটু সাইলেন্ট রাখা হয়, তাহলে আমাদের জন্য মনে হয় সবার জন্য একটু প্রোগ্রামে আমরা মনোযোগটা রাখতে পারি। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের যে স্ক্র্যাপ ইয়ার্ড, অর্থাৎ প্রথমে আমাদের পুরো ফ্যাক্টরিটা হচ্ছে প্রায় 25 একর জায়গার উপরে। এই 25 একর জায়গার মধ্যে প্রায় 12 একর জায়গার মধ্যে আমরা এই স্ক্র্যাপ বা র ম্যাটেরিয়ালস গুলো রাখি, এবং সেখানে প্রাথমিকভাবে ম্যানুয়াল প্রসেসে আমরা সেগুলো থেকে বিভিন্ন যে আপনার অপদ্রব্য বা প্লাস্টিক বা অন্য ধরনের কালার, এই ধরনের জিনিসগুলো যদি একটু থাকে, সেগুলো আমরা সেখান থেকে আলাদা করে ফেলি। এরপরে আমরা কি করি, আমাদের যে ফার্নেস বা যে চুলা, যেটাকে যদি আমি সহজ বাংলা বলি, হ্যাঁ, এই ইন্ডাকশন ফার্নেসে যেখানে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, সেখানে এই স্ক্র্যাপ বা র ম্যাটেরিয়ালস গুলো দেওয়ার সময় আমরা ভাইব্রেশন পদ্ধতি ব্যবহার করি। এই ভাইব্রেট করতে করতে র ম্যাটেরিয়ালস গুলো ওই চুলা বা ইন্ডাকশন ফার্নেসে পড়ে, যেখানে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে থেকে জেনারেট করা থাকে, এবং সেখানে ওই তাপমাত্রায় সমস্ত যে লোহা, যত ধরনের আমরা আকরিক লোহা আনি বা প্লেট স্ট্রাকচারাল স্টিল আনি বা আপনার হেভি ওয়েল্ডিং স্ক্র্যাপ আনি, এগুলো সব কিছু গলিয়ে লিকুইড করে ফেলে। এই যে ভাইব্রেশন করার সিস্টেম, এইটা মানে আমাদের দেশের মা খালাদের একটা টেকনিকের সাথে খুব পরিচিত। আমাদের মা খালারা কি করে, এই যে আপনার চালনি দিয়ে বা কুলা দিয়ে চালনা, হ্যাঁ, তো সেখানে কি হয় যে ভালো জিনিসগুলো একটা পাশে চলে যায়, খারাপ জিনিসগুলো আরেকটা পাশে চলে যায়। তো এইভাবে আমরা আমাদের প্রথমত একটা ম্যানুয়াল প্রসেসে আমরা আমাদের স্ক্র্যাপটাকে ঠিকঠাক করে পরিশোধিত করি, তারপর আবার ভাইব্রেশন পদ্ধতিতে আবার আরেক ধাপ সেখানে পরিষ্কার করা হয়, তারপর ভালো স্ক্র্যাপগুলো আমরা এই ফার্নেসে বা চুলাতে দিয়ে দিই, এবং সেখানে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরো স্ক্র্যাপটা মানে গলে একদম লিকুইড স্টিল হয়ে যায়। হ্যাঁ, এরপর সেখানে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করা হয়। এখানে আমাদের এই রড বানাতে গেলে বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন আছে, যেটা আমাদের অর্জন করতে হয়। সেখানে বিভিন্ন ধরনের আমরা আকরিক লোহা বা যে স্পঞ্জ আয়রনের কথা বললাম সেগুলো দেই, আবার হচ্ছে আপনার এখানে আর্গন গ্যাস দেওয়া হয়। এতে হয় কি, ভেতরে গলার পরে যে অপদ্রব্যগুলো থাকে, যেগুলো আমরা বের করে দিতে চাই, সেটা উপরের দিকে ভেসে ওঠে। এবং আপনার আমি যদি দুইটা এক্সাম্পল দিব, যেমন ভাতের মাড়টা যেমন উপর দিকে ভেসে ওঠে, অথবা আপনার দুধের স্বর যেমন উপর দিকে ভেসে ওঠে, ঠিক এই টাইপের একটা অংশ, এটাকে বলা হয় স্ল্যাগ বা এই অপদ্রব্য, যেটাকে আমরা কি করি, আমাদের ফার্নেসটাকে
কাট করে আমরা সেটা ফেলে দিই, এবং এটা ফেলার সময় কিছু ভালো গলিত লোহা সেখান থেকে পড়ে যায়, ঠিক আছে। তারপরে যে অংশটা থাকে সেটা প্রায় 99% থেকে 100% বিশুদ্ধ লোহা, বিশুদ্ধ গলিত লোহা সেখানে থাকে, এবং পরবর্তীতে সেই গলিত লোহাটাকে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন দিয়ে পরিচালিত করে আমরা বিলেট তৈরি করি। এই বিলেট দেখতে অনেকটাই হচ্ছে আগের দিনের বা যে দিনের ঘর তৈরি করা হতো সেখানে যে সিমেন্টের খাম্বা ব্যবহার করা হতো, চারকোনা অনেকটা দেখতে হলো, এবং সেই বিলেটটাকে পরবর্তীতে বিভিন্ন রোলিং মিলের মাধ্যমে পরিচালিত করে রড তৈরি করা হয়। যদি আমার চিকন রড হয় তাহলে 17টার মতো রোলিং মিলের মাধ্যমে এটা রেখে যত বেশি দৌড়ায় তত এটা চিকন হয়, আর যদি আমার মোটা রড ব্যবহার করি তাহলে কম রোলিং মিল লাগে, 10টা-11টার মধ্যে দিয়ে পরিচালিত করলে 28 মিলি বা 32 মিলি রড আমরা তৈরি করে ফেলতে পারি। এই হচ্ছে মোটামুটি রড তৈরি করার একদম মানে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি বললাম। তো এখন আপনি তাহলে আকিজের রড বা আকিজের ইস্পাত কেন কিনবেন? কারণ হচ্ছে আমাদের টোটাল যে উৎপাদন প্রক্রিয়া, এই উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যেটা বাংলাদেশের আর কোনো কোম্পানিতে নেই। সেটা প্রথম যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাই হচ্ছে অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম। আমাদের এই যে পুরো ফ্যাক্টরিটা একটা কমপ্লিট রুমের মধ্যে থেকে পরিচালিত করা হয়। এই যে 25 একরের ফ্যাক্টরি, একটা রুম থেকে পুরো ফ্যাক্টরিটা আমরা কন্ট্রোল করি, এটাকে আমরা বলি সেন্ট্রাল কন্ট্রোল রুম। মানে এমন ভাবে অটোমেশন অটোমেটিক প্রসেসে আমরা আমাদের ফ্যাক্টরি পরিচালিত করি যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সেকেন্ড যে পয়েন্ট আমরা এখানে লিখেছি এসএসওটি, অর্থাৎ সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, অর্থাৎ সত্য পাওয়ার একটা নির্দিষ্ট জায়গা বা একটি একটা নির্দিষ্ট জায়গায় সমস্ত সত্য পাওয়া যায়। সেই সত্যটা কি? যেমন ধরেন আপনি আজকে থেকে 15 দিন আগে আমাদের আকিজ ইস্পাতের যে রড তৈরি হয়েছে সেটা দেখতে চান যে ওই দিন ওই সময় কোন ধরনের রড তৈরি হয়েছে এবং সেটা রিপোর্ট কি, সেটা আপনি দেখতে চান। সেটা যখন দেখতে যাবেন আমরা সেটা আপনাকে দেখাতে পারবো। ইনফ্যাক্ট আপনি কখনো যদি আমাদের ফ্যাক্টরি ভিজিটে আপনাদের যাওয়া হয় তখন আপনি যে কোনো সময় যে কোনো দিনের যে অমুক দিনের অমুক তারিখে যে রডটা তৈরি হয়েছে সেটার রিপোর্ট বা কোয়ালিটি কেমন ছিল সেটা আমি দেখতে চাই, সেটাও আপনি একই জায়গা থেকে দেখতে পারবেন। আপনারা যে রডটা কিনবেন সেই রডের সাথে কেনার আগে আপনারা যদি মনে করেন যে আমার গল্প চান যে এই রডের যে মিল টেস্ট সার্টিফিকেট, অর্থাৎ এই রড প্রত্যেকটা রড তৈরি হওয়ার পরে সেটা ওই ব্যাচে কি করা হয়, টেস্ট করা হয়, আমরা কোয়ালিটি কন্ট্রোল থেকে টেস্ট করে তারপরে কিন্তু সেটা বাজারে আসে। তাহলে সেই টেস্টের রিপোর্ট যদি আপনারা চান যে আমার এই ডেলিভারির সাথে আমার এই রিপোর্টটা দরকার, সেই রিপোর্টও আমরা আপনাদেরকে এই সিঙ্গেল সোর্স অফ ট্রুথ থেকে আমরা আপনাদেরকে সেটা দিতে পারবো। এতটাই স্বচ্ছতা আমরা সেখানে বজায় রাখছি আমাদের টোটাল উৎপাদন প্রক্রিয়া। তারপর একটা পয়েন্ট লাগা আছে অ্যান্ডন সিস্টেম। এই অ্যান্ডন সিস্টেমটা কি? এটা একটা অ্যালার্ম সিস্টেম। আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওটা দেখেছেন এবং সেখানে কিন্তু আমরা সেটার কথা বলেছি। আমাদের পুরো প্রক্রিয়াটা একটা অটোমেটিক প্রসেস। এই অটোমেটিক প্রসেস হওয়া সত্ত্বেও আমরা 100 ভাগ বা পৃথিবীর কোনো ফ্যাক্টরি সম্পূর্ণ অটোমেটিক প্রসেস হওয়া সত্ত্বেও শতভাগ যে এখানে কোনো ধরনের কোয়ালিটি ফেল হবে না বা কোনো ঝামেলা হবে না, এটা কিন্তু তৈরি করতে পারবে না। কারণ হচ্ছে আমার পুরো প্রক্রিয়ার মধ্যে চালাতে গেলে কখনো মাঝে মাঝে এরর বা ভুল হতে পারে। এই ধরনের ভুল বা ঝামেলা বা এরর যদি হয়ে থাকে সাথে সাথে আমাদের এই অ্যান্ডন সিস্টেম থেকে অ্যালার্ম বেজে উঠবে। এবং এখানে আপনারা যদি দেখে থাকেন এখানে লেখা আছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্রোডাকশন, তারপর কোয়ালিটি, পাস চেঞ্জ, আরো আদার্স। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমার যে সমস্ত ইঞ্জিনিয়ার ভাইরা জড়িত তাদের প্রত্যেকের কাছে মোবাইলে মেসেজ যায় এবং এই যে ঝামেলা বা ত্রুটি হয়েছে সেইটা তারা সাথে সাথে পদক্ষেপ নেয় ঠিক করার, এবং সেটা ঠিক কতক্ষণ লাগেছে ঠিক করার সেটাও আমরা টাইমটা ধরতে পারি। এবং সেই সময় যদি কোনো রড তৈরি হয়ে যায় সেই রডটাকেও আমরা আলোচনা করতে পারি। এই পদ্ধতিতে তাকে আমরা অ্যাডভান্স সিস্টেম বলি। এবং আমরা যখন
আবার এটাকে ঠিক করে ফেলতে পারি, তখন আবার প্রত্যেকের কাছে ফ্যাক্টরি সবার কাছে একটা নোটিফিকেশন যায় এবং আমাদের যে ভালো রড আবার তৈরি হচ্ছে সেটা থেকে আমরা তখন কাস্টমারকে সেখান থেকে ডেলিভারি করি। তার মানে আমরা আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পন্ন রড আমরা আপনাদেরকে দেওয়ার জন্য 100% চেষ্টা করি। এরপরে আমি আলোচনা করব, একটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন আর একটা হচ্ছে হায়ার টেম্পারেচার। এই কেমিক্যাল কম্পোজিশনটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আপনারা যখন রড কেনেন, আপনারা যদি সবাই বাড়ি নির্মাণের সাথে জড়িত, রড কেনার জন্য যখন আমাদের ডিজাইন ভাইদের দোকানে যান, কখনো এটা শুনে থাকবেন যে সমস্ত রডই টেস্টে পাস করে। তো এই যে টেস্টে পাস করা একটা কথা আমরা শুনি, এটা কোন ধরনের টেস্ট? এটাকে বলা হয় মেকানিক্যাল টেস্ট। অর্থাৎ বেশিরভাগ কোম্পানি মেকানিক্যাল বা রডের যে ভৌত টেস্ট, অর্থাৎ এটা কি পরিমাণ লোড দিতে পারে, হ্যাঁ, প্রাথমিকভাবে কি পরিমাণ লোড দিতে পারে, সর্বোচ্চ কি পরিমাণ লোড দিতে পারে, এটা প্রসারণ ক্ষমতা কতটুকু, এই ধরনের, এটা ওজন কতটুকু, এটা ডায়ামিটার ঠিক আছে কিনা, এই ধরনের টেস্ট গুলোকে বলা হয় মেকানিক্যাল টেস্ট। তো এই রিপোর্টটা মোটামুটি সবার কাছে থাকে এবং বেশিরভাগ কোম্পানি এই রিপোর্টে উত্তীর্ণ হয়। যে রিপোর্টে উত্তীর্ণ হয় না সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ রডের রাসায়নিক টেস্ট। এই একটা টেস্ট করতে গেলে একটা ডায়ামিটারের জন্য বইয়ে 32,000 টাকা লাগে, একটা ডায়ামিটারের রাসায়নিক টেস্ট করতে গেলে। তার মানে এই যে কেমিক্যাল কম্পোজিশন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এই কেমিক্যাল কম্পোজিশনটা কিন্তু আমাদেরকে বলে দেয়। একটা রডের মধ্যে 97 থেকে 98% থাকে হচ্ছে আপনার লোহা। এখানে যদি কেউ কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকে তাহলে ফেরিক বা ফেরাস, যেটা লোহার রাসায়নিক ফর্ম, সেই হিসাবে 98% এর মতো একটা রডের মধ্যে থাকে এই ফেরিক বা ফেরাস। আর বাকি যে 1.5 থেকে 2% এখানে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস সহ প্রায় 30 ধরনের এলিমেন্ট থাকে, 30 ধরনের পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ, যেটাকে প্রত্যেকটা ক্ষেত্রে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলে দিতে এই কোনটা সর্বোচ্চ এই পরিমাণ থাকতে পারবে, কোনটা সর্বনিম্ন এই পরিমাণ থাকতে পারবে, এই সমস্ত কিছু একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। তো আমরা আর্টিস্ট যেহেতু কোয়ালিটি ফলো করি, আমরা সেই গাইডলাইনটা পরিপূর্ণভাবে সেটা আমরা ফলো করি এবং যে কোনো বাংলাদেশের যে কোনো ল্যাবে যদি আমাদের রডকে কেমিক্যাল টেস্ট করানো হয়, সঠিক কেমিক্যাল কম্পোজিশন আপনারা ইনশাআল্লাহ পাবেন। লাস্টে যে পয়েন্টটা হায়ার টেম্পারেচার, এটা আমি যে বলছি কিছুক্ষণ পরে, আমরা বর্তমান মার্কেটে দুইটা রড আমরা প্রোডাকশন করতেছি এবং আপনাদের সার্ভিস দিচ্ছি। এই দুইটা রড হচ্ছে আপনার আকির ইস্পাত B420DWR এবং আরেকটা হচ্ছে আকির ইস্পাত B500DWR। এখন এই দুইটা রডের পার্থক্য কি? আমরা 60 গ্রেডের নাম জানি সবাই, এটা একটু বেশি মানে পরিচিত বা বেশি শুনছি, তাই না? আরেকটা রডের নাম আমরা জানি 500, তাই না? আমি 72 বা 75 এক একটা এক এক নামে শুনেন। তো এই 72, 75 এটা হচ্ছে B500DWR, আর 60 যেটা যেটা আমরা বলি, এই 60 হচ্ছে B420DWR। অনেকে দোকানে যায় বলে যে ভাই আমার 6500 দেন, 6500 নামে কোনো রড হয় না, এটা একটা ভুল কথা। দুইটা আলাদা আলাদা রড, ঠিক আছে? তাহলে এটা আপনাদের থেকে মনে রাখবেন। এখন এই যে কিভাবে গ্রেডিং হয়, এই যে 420 এটা হচ্ছে রডের প্রাথমিকভাবে সে কি পরিমাণ লোড দিতে পারবে, এটার ক্ষমতা বলা হয় 420। এই 420টা হচ্ছে মেগাপ্যাসকেল, এটা হচ্ছে শক্তি প্রকাশের একটা একক বা ইউনিট, যাকে 145 দিয়ে যদি আপনারা গুণ করেন তাহলে এটা চলে যাবে পিএসআই, অর্থাৎ পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। এই পিএসআই মোটামুটি আমাদের অনেকের কাছে পরিচিত শব্দটা, কারণ সিমেন্টের শক্তি পিএসআই তে বলা হয়। হ্যাঁ, তো এই রডের প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতা হচ্ছে 60,000 পিএসআই, যেটা কিনা 420 এর জন্য প্রযোজ্য, ঠিক আছে? তো সেখান থেকে এটা নামকরণ করা হয়েছে 60 গ্রেড, অথবা আপনি যদি মেগাপ্যাসকেল বলেন তাহলে 420। তো এটা হচ্ছে নামকরণ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে রডের 60 গ্রেড রডটা বা 420 রডটা প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতা 60,000 পিএসআই, যদি আমি 65,000 পিএসআই লোড এখানে কোনো কারণে আসে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে?
হ্যাঁ কংক্রিট ক্র্যাক করবো, কংক্রিট ফেল করবে। কংক্রিট ফেল করবে। আচ্ছা আর কোনো আচ্ছা এই যে 60 গ্রেড রডটা এখানে কংক্রিট ফেল করবে কিনা এটা একটা অন্য একটা সাবজেক্ট, কারণ হচ্ছে আপনার কংক্রিটের কোয়ালিটি কেমন দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে কংক্রিটটা ফেল করবে। হ্যাঁ, তবে কংক্রিট ফেল করার সম্ভাবনা আছে যদি আপনি 60 গ্রেড ব্যবহার করতেছেন বাট সেখানে 65,000 লোড দিচ্ছেন। কিন্তু রড ফেল করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এখানে একজন বলছেন ভাই যে এটা ক্র্যাক করতে পারে। রড এই যে 60 গ্রেড এটা হচ্ছে প্রাথমিক লোড নেওয়ার ক্ষমতা, অর্থাৎ প্রাথমিকভাবে এই 60,000 psi পর্যন্ত লোড সে নিতে পারবে কোন রকমের ঝামেলা ছাড়া। কিন্তু যদি 65,000 psi দেওয়া হয় তাতে এই রডটা ফেল করবে না বা ক্র্যাক করবে না। ঠিক আছে, একটা এই যে আবারও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের কথা বলি, ওরা একটা গাইডলাইন দিয়েছে এই 60 গ্রেড রডটা কমপক্ষে 76,125 psi সর্বোচ্চ পরিমাণে এটা নিয়ে থাকতে পারবে। তারপরে গেলে এটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে বা ক্র্যাক করবে যাই বলেন, এটা ফেল করবে। এটা হচ্ছে আইএসও এই গাইডলাইনটা দিয়েছে। তার মানে হচ্ছে রডের আরেকটা লোড নেওয়ার ক্ষমতা আছে যেটাকে আমরা বলতেছি সর্বোচ্চ লোড নেওয়ার ক্ষমতা। এই প্রাথমিক লোড নেওয়ার ক্ষমতা থেকে সর্বোচ্চ যে লোড নেওয়ার ক্ষমতা এটার পার্থক্য হচ্ছে 25%। 25% বেশি থাকতে হবে। প্রাথমিকভাবে যতটুকু লোড নিতে পারবে সর্বোচ্চ 25% বেশি গেলে এটা ছিঁড়ে যেতে পারে। খুব সহজ মনে রাখার পদ্ধতি। ঠিক আছে, তো আকিদ সবসময় সেই জায়গা থেকে এটা 10 থেকে 12% আরো এডিশনাল শক্তি তাদের রডের মধ্যে দিয়ে দেয়। অর্থাৎ আকিজ ইস্পাতের যেটা 420 এটা আপনারা যদি টেস্ট রিপোর্ট দেখেন এখানে আপনারা দেখবেন যে 420 জায়গায় এটা 450 460 প্রাথমিক লোড নেওয়ার ক্ষমতা থাকে। অর্থাৎ 450 কে যদি বা 460 কে যদি 145 দিয়ে গুণ করেন তাহলে কত হয় দেখেন তো, কি একটু মোটামুটি মনে রাখতে 460 কে কি বলে 145 দিয়ে গুণ করেন কেউ একজন কত হয় দেখি বলেন? 67,700 কত? 66,700। থ্যাংক ইউ স্যার। তাহলে এই 460 কে অর্থাৎ যেখানে 60,000 থাকার কথা সেখানে আমাদের আমরা ক্যাপাসিটি প্রাথমিক ক্যাপাসিটি আমরা মোটামুটি 65,000 66,000 এই ধরনের দিয়ে দিই। আমরা বলছি যে 10 থেকে 12% আমরা সবসময় এডিশনাল অ্যাড করা থাকে আমাদের রডে, এবং সেটা সর্বোচ্চ যে লোড নেওয়ার ক্ষমতা সেখানেও আপনারা দেখবেন যে 76,000 এর জায়গায় এটা 85,000 এর মতো আপনারা পাবেন। একইভাবে এই যে B500 DWR এটারও প্রাথমিক লোড নেওয়ার ক্ষমতা বলছে 72,500 এবং সর্বোচ্চ যেটা এটা 90,000 বলছে। কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়াতে আমরা মানে অলরেডি ঘোষণা করে দিয়েছি আমাদের রডের সর্বোচ্চ লোড নেওয়ার ক্ষমতা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ, এবং সেটা হচ্ছে 700 MPa 700 মেগাপ্যাসকেল থাকবে ইনশাআল্লাহ, এবং তার নিচে থাকবে না। এবং এই 700 MPa তে যদি আমরা PSA তে কনভার্ট করি তাহলে এটা 1,01,000 হয়। 700 কে 145 দিয়ে গুণ করেন দেখবেন 1 লক্ষ প্লাস হবে, 1,01,500। তার মানে হচ্ছে যেটা থাকার কথা হচ্ছে 625 MPa, অর্থাৎ এই যে 625 MPa বা 90,625 psi সেটা আমরা দিচ্ছি হচ্ছে 700 MPa বা 1,01,500, যেটা কিনা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনার যে স্থাপনা যে কোনো ধরনের জলসার ভূমিকম্প এই ধরনের সময়ে আপনার স্থাপনাকে অতিরিক্ত ভাবে এটা বেশি অধিক নিরাপদ করে তুলবে এবং সেই সময়টাকে সহনীয় করে তুলবে। তো আপনারা কি যেসব কারণে আকিজ ইস্পাত কিনবেন, প্রথমত হচ্ছে আমাদের পুরো ফ্যাক্টরির যে টেকনোলজিক্যাল ইনোভেশন, আমরা অটোমেটিক প্রসেসে পুরো ফ্যাক্টরিটা পরিচালনা করতেছি। এই কারণে আপনাদের আকিজ ইস্পাত কেনা উচিত যেন নির্ভুল প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোডাকশন করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা যে র ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করি, অর্থাৎ কাঁচা মাল বা স্ক্র্যাপ যেটা আমরা ব্যবহার করতেছি, এই প্রত্যেকটা স্ক্র্যাপ আমি শুরুতে দেখিয়েছি যে এটা আমরা কিভাবে বিদেশের বিভিন্ন উন্নত দেশ থেকে এটা আমরা নিয়ে আসছি। সেই কারণে আমাদের রডের কোয়ালিটি ভালো হবে। এরপর হচ্ছে আমরা প্রতিনিয়ত, যেহেতু আমরা মাত্র 2 বছর প্লাস 2.5 বছরের মতো আমরা বাজারে
আসছি আমরা প্রতিনিয়ত রডের কোয়ালিটি আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে যাচ্ছি। আমরা 100% ডিডব্লিউআর স্টিল আমরা বাজারে দিচ্ছি। এই যে 100% ডিডব্লিউআর স্টিল এই কথাটা কি? এই কথাটা আপনাদেরকে একটু বুঝে। বাজারে অনেক ধরনের 500 রড আছে। আপনি দেখবেন একটা 500 এর গায়ে লেখা আছে 500 সিডব্লিউআর, এই ধরনের রড আছে। রডের গায়ে দেখবেন লেখা 500 সিডব্লিউআর। এই 500 সিডব্লিউআর রডটাকে আমরা বলতেছি সাধারণ মানের 500 রড, কারণ এটার প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতা থেকে সর্বোচ্চ লোড দেওয়ার ক্ষমতার পার্থক্য হচ্ছে 15%। এরপরে যেসব ভালো কোম্পানি আছে তারা কি করতেছে একটু ভালো মানের 500 রড বানায়, যারা লেখে 500 ডিডব্লিউআর, যেখানে প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতার সাথে সর্বোচ্চ লোড দেওয়ার ক্ষমতার পার্থক্য 25%। কিন্তু আমরা সেখানে আরো বেশি রেখে 700 এমপি অর্থাৎ এক হচ্ছে 1000 পিএসআই বেশি পিএসআই অর্থাৎ 30% থেকে প্রায় 35% বেশি আমরা পার্থক্য রাখছি প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতার সাথে সর্বোচ্চ লোড দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটার কারণে আমরা অলরেডি বাজারে ডিক্লেয়ার করে দিচ্ছি আমাদের টিভিসিতে, টেলিভিশন বিজ্ঞাপনে এবং সোশ্যাল মিডিয়াতে যে আর্টিফিশিয়াল সর্বোচ্চ লোড দিতে পারে। তাহলে আমরা শতভাগ ডিডব্লিউআর স্টিল আমরা বাজারে দিচ্ছি, এই কারণে আপনাদের আর্টিফিশিয়াল কেনা উচিত। তারপরে আমরা এই 100% ডিডব্লিউআর স্টিল এবং প্রিমিয়াম র ম্যাটেরিয়াল ব্যবহার করে অটোমেশন প্রসেসে আমাদের রড উৎপাদন করলেও আমরা কিন্তু মার্কেটের সর্বোচ্চ যে প্রাইসটা সেই প্রাইসে আপনাদের থেকে নিচ্ছি না। এখন পর্যন্ত আকিল ইস্পাত আপনাদেরকে অনেকখানি ডিসকাউন্ট দিয়ে আপনাদের এই প্রোডাক্টটি মার্কেটে দিচ্ছে আপনাদেরকে, এবং এই ধরনের প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার স্থাপনা হবে ভূমিকম্প সহনীয়। এবং আপনারা অলরেডি আমাদের যে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন সেখানে দেখেছেন যে কিভাবে আমরা পরিবেশের কোনো ক্ষতি না করে আমরা আমাদের প্রোডাকশন প্রসেস পরিচালিত করছি। বা মুন্সিগঞ্জ বা ঢাকার আশেপাশে প্রচুর স্টিল মিল আছে। আপনারা যদি জিঞ্জিরা বা এই পাশে অনেক জায়গায় যান দেখবেন সেই সব ফ্যাক্টরির পাশে দিয়ে গেলে কালো ধোঁয়ায় আকাশ পুরো আপনার ভরে গেছে, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে যাবেন একটা ফুটাও কালো ধোঁয়া পাবেন, একটা ফুটাও কোনো কালো ধোঁয়া নাই, কোনো দূষিত পানি নেই। আমরা ওইভাবে সবকিছু মেনটেন করতেছি। আমাদের যে চুলা থেকে যে কালো ধোঁয়াটা বের হয় অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস থেকে যে কালো ধোঁয়াটা বের হয় সেটা বিভিন্ন কয়েক হাজার এয়ার ফিল্টারের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে বাতাসে সাদা ধোঁয়া আছে, এবং এটা পরিবেশের কোন রকমের ক্ষতি না করে আমরা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে যে ধরনের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনে আমরা আমাদের প্রোডাকশন প্রসেস পরিচালনা করতেছি। এটা একটা গ্রাফ, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন হ্যাঁ তারা এই গ্রাফটা খুব ভালো বুঝবেন। এটা হচ্ছে রডের একটা গ্রাফ, অর্থাৎ রডের কি হয় আপনার লোড দেওয়া থাকে এবং রডের শক্তি পায়। তো একটা সময় গিয়ে এই যে পর্যায়ে আছে এটাকে বলে ইল্ড স্টেট বা প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতা। এই প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতা পর্যন্ত রডের কোন ধরনের পরিবর্ধন বা প্রসারণ কোনো কিছু হয় না, স্বাভাবিকভাবে রড এই পর্যায়ে যায়। এটাকে আমরা বলি ইল্ড স্টেট বা প্রাথমিক লোড দেওয়ার ক্ষমতা, যেটা কিনা আপনার 60 গ্রেড বা 420 ডিডব্লিউআর এর ক্ষেত্রে হচ্ছে 60000 পিএসআই এবং 500 বা 72.5 গ্রেডের ক্ষেত্রে এটা 72500 পিএসআই। পরবর্তীতে যখন আমরা আরো লোড বাড়াই তখন এটা আরো বেশ কিছু দূর পর্যন্ত যায় এবং রডের প্রসারণ হয়, এবং এই একটা পর্যায়ে গিয়ে এটা আলটিমেট স্টেজ বা সর্বোচ্চ পরিমাণে লোড দিতে পারে, এবং আরো কিছু দূর লোড দেওয়ার পরে এটা এক সময় গিয়ে ফেল করে বা ফ্র্যাকচার হয় বা ছিঁড়ে যায়। তো এই যে জায়গাটা এই পুরো জায়গাটা যদি 25% এর অধিক হয় তবেই কেবল 100% এটা ডিডব্লিউআর হয়। তো সেই জায়গাটা আমরা 25% এর বেশি নিশ্চিতভাবে সবসময় রাখি, ইভেন সেখানে 30% প্লাসও সেখানে থাকে। তো আকিল ইস্পাত আপনার নির্মাণে সর্বোচ্চ পরিমাণে ডাক্টিলিটি বা ভূমিকম্প সহনীয়তা
বজায় রাখে এবং সর্বোচ্চ পরিমাণে লোড হচ্ছে আর্থিক ইস্পাত নিতে পারে। এটা আমি বারবারই একই কথা বলে যাচ্ছি। একটি পয়েন্ট আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্স এবং আর্থকোয়াক রেজিস্ট্যান্স। এই কোরোশন রেজিস্ট্যান্স অর্থাৎ রডের যে লাল হয়ে যাওয়া, হ্যাঁ, এটা নিয়ে আমাদের কিছু ধারণা আছে, সেটা আমি পরবর্তী স্লাইডে আপনাদেরকে বলছি। এবং এই আর্থকোয়াক রেজিস্ট্যান্স যে কথাটা আছে, এই কথাটা বা ভূমিকম্প প্রতিরোধী যে কথাটা আছে, এই কথাটার সাথে আমি কিছুটা একটু দিব। খাবারটা একটু একটু পরে সার্ভ করলে হয়, পরে দেন, পরে। একটু পরে। আর্থকোয়াক রেজিস্ট্যান্স অর্থাৎ ভূমিকম্প প্রতিরোধী, এই 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 কথাটার সাথে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটু দ্বিমত। কারণ হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত একটা দুর্যোগ এবং সেখানে আসলে কোনো মানুষের পক্ষে সেটা প্রতিরোধ করা সম্ভব না। তো আমরা বলতে পারি যে আর্থকোয়াক ফ্রেন্ডলি বা ভূমিকম্প সহনীয় এই ধরনের প্রোডাক্ট। তো আর্থিক ইস্পাত কি ভূমিকম্প সহনীয় প্রোডাক্ট? এটাকে অনেকেই আপনাদের কাছে বিভিন্ন রড বিক্রি করে বা সিমেন্ট বিক্রি করে এবং সেখানে বলে যে এই রডটা বা এই সিমেন্টটা যদি আপনারা কেনেন বা ব্যবহার করেন তাহলে আপনার স্থাপনা বা নির্মাণ হবে ভূমিকম্প প্রতিরোধী। এই ধরনের কথা অনেকে আপনাদেরকে বলেন। তো এই কথাটা কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার নির্মাণ বা স্থাপনা তখনই ভূমিকম্প সহনীয় হবে যদি এই স্থাপনাটা নির্মাণের আগে একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে সেটা ডিজাইন করা হয়। যদি আপনি সেটা না করে থাকেন, সেটা না করে আপনি আর্থিক ইস্পাত ব্যবহার করেন, সাথে আরো ভালো উন্নত মানের সিমেন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার স্থাপনা ভূমিকম্প সহনীয় হবে কি হবে না সেটার কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। এখন একটা ভালো মানের ডিজাইন ইঞ্জিনিয়ার কেন দরকার? কারণ উনি এই সাবজেক্টের উপরই পড়াশোনা করেছেন এবং উনি জানে যে কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে হিসাবটা করতে হয়, কি পরিমাণে লোড আছে, এই পুরো হিসাব নিকাশ করে উনি একটা বাড়ি ডিজাইন করেন। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা জিনিস মনে হয় যে ডিজাইন শব্দটা যখন আমরা শুনি আমাদের কাছে মনে হয় যে এই বাড়িটা বা এই বাড়িটা দেখতে কেমন, কত সুন্দর হয়ে এটা। আমাদের মা খালারা ডিজাইন করতে বুঝে তাদের শাড়ির ডিজাইন, সালোয়ার কামিজের ডিজাইন, এগুলা। কিন্তু একটা বাড়ির ডিজাইন হচ্ছে এই বাড়িটা এই নির্দিষ্ট মাটির উপরে থাকবে কিনা, সেই মাটির সয়েল টেস্টে সয়েলের ক্যাপাসিটি কত, সেটার উপর নির্ভর করে একটা বাড়ির ডিজাইন। একটা বাড়ির ডিজাইন নির্ভর করে এই মাটির উপরে 5 তলা বিল্ডিং দাঁড়াবে, সেটা ফ্লোরের রেশিও কত হবে, ওয়াল আপনার স্ল্যাবের থিকনেস বা ছাদের থিকনেস কত হবে, সেখানে কয়টা কলাম হবে, প্রত্যেকটা কলামের সাইজ কেমন হবে, এই প্রত্যেকটা কলামের মধ্যে কয়টা রড হবে, কত ডায়ামিটার রড বসবে, এই প্রত্যেকটা জিনিস নির্ভর করে হচ্ছে একটা বাড়ির ডিজাইনের উপর। সুতরাং ডিজাইন মানে যে এটা সৌন্দর্য বা এরকম কোনো কিছু কিন্তু না। স্ট্রাকচারাল ডিজাইন যদি ঠিক থাকে তাহলে সেই স্ট্রাকচারাল ডিজাইন এক্সিকিউশন করার জন্য যে সঠিক প্রোডাক্টটি দরকার সেটা হচ্ছে আর্কিটেক্ট ইস্পাত। যদি আপনি একটা স্ট্রাকচারাল ডিজাইন করেন এবং আর্কিটেক্ট ইস্পাত ব্যবহার করেন তাহলেই আপনার নির্মাণটি হবে ভূমিকম্প সহনীয়। এবারে আমি আরেকটি পয়েন্ট যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই কোরোশন রেজিস্ট্যান্স। রড অনেক সময় লাল হয়ে যায় বা আমরা এখন দোকানে গেলে আমরা তো আসলে যদি দেখি যে একটা রড কালো বা সাধারণ মানে রডের থেকে আমরা যে কালারটা আমরা এক্সপেক্ট করি সুরমা কালার বা কালো, তাহলে মনে হয় যে এই রডটা ভালো, আর যে রডটা একটু লাল হয়ে গেছে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে রডটা খারাপ, এই রডটা কিনবো না, তাই না? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক। হ্যাঁ, দোকানে গিয়ে দেখো লাল হয়ে গেছে আর একটু কালো কালো সুরমা, আপনি কোনটা কিনবেন? হ্যাঁ, নতুনটা দেখতে ওইটা। আচ্ছা, আর আপনি যে বলছেন নতুন বাড়ি বানাবো, নতুন বাড়ি কিনবেন, আপনি রডটা দোকান থেকে কেনার পরে 2 দিন পরে আপনার বাসায় নিয়ে রাখেন। সব রড তো একদিনে ব্যবহার করে ফেলতে পারতেছে না। 2 দিন পরে আপনার বাসায় নিয়ে রাখেন, রাখার পর ওই রডটা যদি লাল হয়ে যায় তখন ওই রডটা কি করবেন? এবং আপনি আজকে কিনছেন, কালকে সকালে ঘুরে চিন্তা দিবেন রডটা লাল হয়ে গেছে। আবার ধরেন আপনি ইয়ে করছেন, কি বলে কলামের মধ্যে দিচ্ছেন বা সিঁড়ির কাজে দিচ্ছেন বা যে কোনো কাজে দিচ্ছেন,
হ্যাঁ 3-4 দিন পরে বাড়তি যে অংশগুলো আছে সেটা দেখবেন লাল হয়ে গেছে। তো তাহলে এই লাল হওয়াটা মানে আপনাদের কাছে কি মনে হয়, এটা কতটুকু খারাপ বা এটা আদৌ খারাপ কিনা আপনাদের কাছে কি মনে হয়? হুম, আচ্ছা খারাপ না, তাহলে আপনি কিনার সময় হচ্ছে আচ্ছা আমি একটু ক্লিয়ার করি। এই যে রডের যে লাল হয়ে যাওয়া, হ্যাঁ এই লাল হয়ে যাওয়াটা আমরা ধরে নেই যে এটা জং ধরে গেছে, এবং এই জং ধরার যে কনসেপ্ট এটা আমাদের মাঝে আসছে কারণ আমরা বাংলাদেশি মানুষ, আমরা টিনের ঘর দেখে বড় হয়েছি, এবং সেই টিনের ঘরে যখন জং ধরছে, টিনের চালে জং ধরছে, আমরা টোকা মারছি বা ইয়ে করছি, হাত দিয়ে যখন আমরা নাড়াইছি গুড় করে ভেঙে পড়ে গেছে। সেই তুলনায় আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে তাহলে রডও বোধ হয় আপনার এরকম করে লাল হয়ে গেলে এটা বোধ হয় ভেঙে যাবে বা গুড় করে ক্ষয় হয়ে যাবে, তাই না? কিন্তু আপনারা দেখেন রডের ক্ষেত্রে হাত দিয়ে তো ইয়ে করা তো দূরের কথা, যদি হাতুড়ি দিয়েও পারি দেন তাহলেও আপনার রডের যে ডায়ামিটার, অর্থাৎ ধরুন একটা 16 মিলি রড কিনলেন বা একটা 20 মিলি রড কিনলেন, হাত লাল হয়ে গেছে, সেই রডটাকে আপনি হাতুড়ি দিয়ে পিটাবেন, পিটানোর পরও আপনি 20 মিলি রডটাকে 19.5 মিলি করতে পারবেন না। কারণ হচ্ছে কোনো কিছু এটা দিয়ে খুলে পড়ে না, যা লাল হয়েছে ওটা ওটার গায়ে লেগে থাকে। অর্থাৎ রডের ডায়ামিটার পরিবর্তন হয় না। রডের যেহেতু ডায়ামিটার পরিবর্তন হয় না, রডের টোটাল যে স্ট্রেংথ বা যে পরিমাণ শক্তি নেওয়ার একটা কথা, সেই পরিমাণ শক্তি নেওয়ার ক্যাপাসিটির কোনো কিছুই পরিবর্তন হয় না। এমনকি রডের কোনো কেমিক্যাল কম্পোজিশনও পরিবর্তন হয় না। এখন রড বা লোহা যেহেতু ফেরিক বা ফেরাস, হ্যাঁ এটা বাতাসের সংস্পর্শে আসলে এটা লাল হবে, এটা হচ্ছে এটা ধর্ম। এবং বাংলাদেশের যে বাতাস, এই বাতাসে হিউমিডিটি বা জলীয় বাষ্প বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি। একটা কথা বলে না, এই এলাকার অনেক মানুষ বিদেশে থাকে, এবং বিদেশ থেকে একটা কথা আমরা প্রায় শুনি যে বাংলাদেশে এই 1/2 কিলোমিটার হাঁটলে আপনার ঘামে সব ভিজে যায়, কিন্তু বিদেশে মাইলের পর মাইল হাঁটলে ঘামায় না, আর্দ্রতা বেশি। হ্যাঁ আর্দ্রতা বেশি। তো এই যে বাংলাদেশের বাতাসে আর্দ্রতা বেশি বা হিউমিডিটি বেশি বা জলীয় বাষ্প বেশি, অর্থাৎ এটার মধ্যে পানি আছে, সোজা কথা বাতাসের মধ্যে পানি বেশি বাংলাদেশের বাতাসে। এই লোহাটা এই বাতাসে যখন আমরা খোলা রাখি তখন এই পানির সংস্পর্শে আসলে এই লোহাটা আপনার রাসায়নিক বিক্রিয়া করে এবং এই যে লালচে একটা ভাব এটার মধ্যে জন্মায়। কিন্তু এই লালের সাথে জং ধরার যে লাল, সেটার আসলে কোনো সম্পর্ক ওইভাবে নেই। এবং বিভিন্ন গবেষণা যেমন ASTM আমেরিকান স্ট্যান্ডার্ড ফর টেস্টিং মেথড এবং ইন্ডিয়ার একটি প্রতিষ্ঠান CSRI, তারা রিসার্চ করে প্রমাণ করে দিছে যে এই লাল রডের সাথে স্বাভাবিক যে নতুন রড, এটার কোয়ালিটি কোনো পার্থক্য নয়। ইভেন কি কোনো ক্ষেত্রে দেখা গেছে আমরা যে কংক্রিটে যে ঢালাইটা দিই, এই ঢালাইয়ের সাথে লাল রডের বন্ডিংসটা বেশি ভালো হয়। একটা সময়ে আপনার প্লেন রড তৈরি হতো, আমাদের এখানে যারা মুরব্বী আছে তারা দেখছেন রডের গায়ে কোনো খাঁজ কাটা বা রিপ ছিল না, প্লেন রড তৈরি হতো। সেই প্লেন রড থেকে পরবর্তীতে এই খাঁজ কাটা বা রিপ কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে ঢালাইয়ের সাথে বা কংক্রিটের সাথে যেন বন্ডিং ভালো হয়, অর্থাৎ ওটা আমার ঢালাই বা কংক্রিট যেন খুলে না পড়ে, এমনকি ভূমিকম্পের সময় যখন ঝাঁকি আসে তখনও যেন সেটা খুলে না আসে। এই বন্ডিংসের জন্য হচ্ছে এই রিপগুলো দেওয়া হয়। এবং এই যখন রডটা লাল হয়ে যায়, দুইটা রিপের মাঝখানে যে অংশ, সেই অংশটাও কিন্তু অনেকটা রিপের মতো কাজ করে, কারণ আগে ছিল প্লেন, পরবর্তীতে এটা কিন্তু খড়খড়া হয়ে যায়, হ্যাঁ, এবং এটা কংক্রিটের সাথে আরো বেটার বন্ডিংস করে। এবং আরো একটা জিনিস প্রমাণিত হয়েছে যে একটি রডকে, ভালো ব্র্যান্ডের যে রডগুলো আছে, যারা কেমিক্যাল কম্পোজিশন ঠিক মতো রাখে, তাদের একটি রড 2 বছর পর্যন্ত যদি আপনি রেখে দেন স্বাভাবিকভাবে, তারপরও এটার যে টোটাল যে ডায়ামিটার, যেমন একটা 20 মিলি রড বা 16 মিলি রড, এই 2 বছর রেখে দেওয়ার পরও মানে তার যে ডায়ামিটার আপনার 1 থেকে 2% পরিবর্তন হয় না। 2 বছরের পরে গিয়ে আস্তে আস্তে এটার ডায়ামিটার কমতে থাকে অল্প অল্প করে। কিন্তু আমরা তো কেউ এখন 2 বছর পর্যন্ত রড আমাদের সাইডে ফেলে রাখি না, আমরা ব্যবহার করে ফেলি। তার মানে হচ্ছে লাল দেখে আপনারা ভয় পাবেন না। এটা শুধুমাত্র আকিজ ইস্পাতের জন্য না, আমি এই কথাটা সব জায়গায় যেয়ে বলি, কারণ আপনার যে ব্র্যান্ডের রডই কিনেন
লাল রড নিয়ে বাংলাদেশের মানুষের একটা খুবই খারাপ একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে কিন্তু আপনারা বের হয়ে আসেন। এবং আমার এই কথাগুলো যাচাই বাছাই করার জন্য আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, এখন মোবাইলে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, এদেরকে জিজ্ঞেস করবেন লাল মানে মরিচা নয়, এই টাইপের কথাবার্তা জিজ্ঞেস করবেন, দেখবেন অনেক পত্র পত্রিকার যে কলাম বা এরকম যে রিসার্চ, হ্যাঁ, সেগুলো আছে, সেগুলো আপনার রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আমি একটা কথা বললাম সেটা সত্যতাও আপনারা খুব সহজে যাচাই করতে পারবেন। তারপর আপনাদের মন রক্ষার জন্য আমাদের ফ্যাক্টরির লোকজন অনেক চেষ্টা করে, সেখানে কপার, ফসফরাস এবং ক্রোমিয়াম নামে একটা কেমিক্যাল কম্পোজিশন আছে, সেটা ঠিক মতো একটা পর্যায়ে গিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে লালের যে অংশটা বা লাল হয়ে যাওয়ার যে ভাবটা, এটা যেন একটু দেরিতে আসে। ওই যে দোকানে গিয়ে যদি দেখেন আমারটা একটু লাল হয়ে গেছে, আরেকজনের ABCটা একটু কালো আছে, তাহলে আপনি ওইটাই কিনবেন। আমার তো কাস্টমারের মনও রক্ষা করতে হবে, বাট আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের যেন রংটা লালটা একটু দেরিতে হয়। হ্যাঁ, এটা শুধুমাত্র আপনাদের মন রক্ষার জন্য, এটার সাথে মানে নির্মাণ বা বিজ্ঞান বা কনস্ট্রাকশন বা রডের কোয়ালিটির কোনো সম্পর্ক এটার সাথে নেই। যেমন দোকানে গেলে ভালো একটা প্যাকেট করে দিলেন, হ্যাঁ, মানে শাড়ি একই বা পাঞ্জাবি একই, প্যাকেটটা একটু ভালো দিলে বা কাস্টমারের কাছে ভালো লাগে, এই লাল আর কালো ব্যাপারটা হচ্ছে আপনার ঠিক ওরকম। তো আমরা প্রোডাকশন প্রসেসের পরে বাজারে রডটা ছাড়ার আগে এই যে মেশিনারি আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এটা দিয়ে হচ্ছে রডের লোড টেস্ট করা হয়। হ্যাঁ, সেটা প্রাথমিকভাবে কত লোড নিতে পারতেছে, সর্বোচ্চ কত লোড নিতে পারতেছে, সেটা আমরা টেস্ট করে বাজারে ছাড়ি। আমরা টেস্ট করি হচ্ছে স্পেকট্রোমিটার দিয়ে রডের কেমিক্যাল কম্পোজিশন। আমি বারবার যে কেমিক্যাল কম্পোজিশন করার কথা বলতেছি, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার, হ্যাঁ, এর মধ্যে সালফার আর ফসফরাস এগুলো রডের জন্য খুবই ক্ষতিকর, এবং যেটা কি না 0.048% এর নিচে রাখতে হয়। তো এই পার্সেন্টেজটা ঠিক মতো আছে কিনা, হ্যাঁ, সেটা দেখার জন্য আমরা এই স্পেকট্রোমিটার আমরা রাখতেছি, এবং এটা 30 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেয়। আমরা এই যে বেন্ডিং মেশিন রড নির্মাণ কাজের জন্য ব্যবহার করার সময় রড বাঁকাইতে হয়, সেই বাঁকানোটা ঠিকঠাক মতো বাঁকানো যায় কিনা এটা আমরা টেস্ট করার জন্য বেন্ডিং মেশিন টেস্ট করে তারপর প্রতি রড থেকে রড আমরা বাজারে ছাড়ি। আমাদের একটা ল্যাবরেটরি আছে, অ্যাডভান্স কোয়ালিটি কন্ট্রোল এবং R&D ল্যাব, যেখানে কিনা এই যে মেটালোগ্রাফি ল্যাব আছে। আধুনিক রড এখন হচ্ছে, আগে যেমন 40 গ্রেড রড ছিল, সেই 40 গ্রেড রডের শক্তি ছিল 40,000 psi, আর এখন 500 গ্রেডের রডের শক্তি হয় 80,000 psi, অর্থাৎ প্রায় ডাবল। এই ডাবল শক্তি রড তৈরি করার জন্য রডের দুইটা লেয়ার তৈরি হয়, একটা হচ্ছে বাইরের অংশটা অনেক বেশি শক্ত থাকে, আর একটা ভেতরের অংশ অপেক্ষাকৃত কম শক্ত থাকে। তো এই কথাটা যখন আমরা বিভিন্ন জায়গায় বলি, তখন আবার অনেকে ভাবে যে ভেতরের অংশটা মনে হয় নরম থাকে, আসলে রড ওরকম নরম অনেক হয় না, কিন্তু পুরো ট্রিটমেন্টটাই এমন ভাবে করা হয় আপনারা খুব ন্যাচারাল কিছু জিনিস দেখতে পাবেন। অনেক ডাটা আছে বা গাছের ডাল আছে যেগুলা আপনার ভাঙা যায় না, মচকায়, হ্যাঁ, ভাঙা যায় না কিন্তু মচকায়। তার মানে বাইরের অংশটা কিন্তু ওটা অনেক শক্ত থাকে, কিন্তু ভেতরের যে অংশটা ওটা অপেক্ষাকৃত কম নরম থাকে। এই টেকনোলজিটা হচ্ছে রিভার কোম্পানিগুলো অ্যাডপ্ট করছে, এবং তারা এই আধুনিক রড তৈরির সময় এই টেকনোলজিটা তারা কাজে লাগায়, এবং যাতে করে আমার যে কোনো দুর্যোগের সময় রড সরাসরি ভেঙে না যায়, আস্তে আস্তে করে যেন সর্বোচ্চ লোড নেওয়ার পরে রড যখন ফেল করবে তখন যেন এটা মচকায় এবং আস্তে আস্তে সময় নেয় বিল্ডিং কলাপস করার জন্য। সেটা ঠিক মতো আছে কিনা আমরা এই মেটালোগ্রাফি ল্যাব দিয়ে আমরা সেটা দেখি। তারপর ভলিউমেট্রিক ল্যাব, এখানে একটা টাইট্রেশন পদ্ধতিতে কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করা হয়, আমাদের যে কাঁচামাল আছে সেখানে ঠিকমতো কেমিক্যাল কম্পোজিশন আছে সেটা আমরা দেখি। তারপর স্পেকট্রোমিটারের কথা বললাম যে রডের ফাইনাল প্রোডাক্টের কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করা হয়, এবং বেন্ডিং মেশিন দিয়ে রড বাঁকানো যাচ্ছে কিনা ঠিকমতো সেটা আমরা দেখি। এখন আমরা বর্তমানে ভূমিকম্প প্রবণ একটা সময়ে বাস করতেছি। কেরানীগঞ্জ, এটা হচ্ছে আপনার ঢাকা জোনের মধ্যে অবস্থিত, অর্থাৎ মডারেট ভূমিকম্প যে এলাকা সেই এলাকার মধ্যে অবস্থিত, এবং এই এলাকার জন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ওরা দুটো রডকে, অর্থাৎ B420DW1 এবং B500DW দুটো রডকে পারমিট করেছে এই এলাকার জন্য ব্যবহার করার জন্য। তো আমি মোটামুটি একটা লম্বা সময় আপনাদেরকে নিয়ে নিয়েছি। এখন একটু বলি যে আমরা খুব এই 2023-এর জানুয়ারি থেকে এই যে 2.5 বছরের যে আমাদের পথ চলা,
হ্যাঁ, এই সময়ে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ন্যাশনাল প্রজেক্টে আমাদের ফুটপ্রিন্ট গুলো রাখা। তো তার মধ্যে হচ্ছে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে সাসেক ওয়ান, যেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা হয়েছে, আরসিসি রোড প্লাস বিভিন্ন ফ্লাইওভার আছে, ওভারপাস আছে। এই ধরনের প্রজেক্টে আমরা আমাদের রড অলরেডি দিয়েছি। সাসেক 2 একটা প্রজেক্ট চলতেছে, এটা হচ্ছে এলেঙ্গা, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটারের রাস্তা হচ্ছে, এটা এখনো নির্মাণাধীন এবং সেখানে প্রতিনিয়ত আমরা আমাদের আগ্নেয় ইস্পাত সরবরাহ করে যাচ্ছি। কেউ যদি উত্তরবঙ্গে যেয়ে থাকে, এখানে কেউ কি গেছেন? জি। সিরাজগঞ্জ ওই এলাকায়, তাহলে সিরাজগঞ্জ মোড় আপনারা পাবেন যমুনা সেতু পার হওয়ার পরে। সেই সিরাজগঞ্জ মোড় হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় একটা মোড়। ঠিক যেমন আরেকটা মোড় ছিল হচ্ছে ভাঙ্গা মোড়। তো ভাঙ্গা মোড়ে অলরেডি যদি কেউ পদ্মা সেতু পার হয়ে ওইবার যেয়ে থাকেন, তাহলে দেখবেন যে সেখানে একটা ইন্টারসেকশন দেখছে। অর্থাৎ আগে যেমন মোড়ে গিয়ে দাঁড়ায় থাকতো, জ্যাম লাগতো, এখন প্রত্যেকটা গাড়ি যার যার মতো চলে যেতে পারে। এই সিরাজগঞ্জ মোড়ে বাংলাদেশের সব থেকে বড় ইন্টারসেকশন নির্মিত হচ্ছে, এটা একটা চাইনিজ কোম্পানি নির্মাণ করতেছে এবং এখানে আমরা আগ্নেয় ইস্পাত সরবরাহ করতেছি। এছাড়া আমিনবাজার ব্রিজ, এটা হচ্ছে গাবতলী দিয়ে ঢাকা লোকসভায় পড়ে এবং বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন ফুড স্যালো প্রজেক্ট, যেমন চিটাগাং, বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জ, এই ফুড স্যালো প্রজেক্টগুলোতে ফুডের রাখা, খাদ্য রাখা যে গুদামগুলো তৈরি করা হয় বা সাইলো, সেইটা নির্মাণে আমরা আমাদের রড সরবরাহ করেছি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রজেক্ট চলতেছে, এটা ঢাকা থেকে সিলেটে রোড করিডোর ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের নির্মাণাধীন খরচ ধরা হয়েছে 17,000 কোটি টাকা এবং এই 17,000 কোটি টাকার প্রজেক্টেও আমরা আমাদের রডে সরবরাহ চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমরা নতুন একটা প্রজেক্টে অ্যাপ্রুভাল পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্রিজ অথরিটির আন্ডারে নির্মিত পটুয়াখালী পায়রা নদীর উপর নির্মাণ হচ্ছে পায়রাকুঞ্জ ব্রিজ। এই পায়রাকুঞ্জ ব্রিজে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, যেটা মীর আক্তার এবং আরেকটা বিদেশি কোম্পানি সামন, তারা জয়েন্ট ভেঞ্চারে করতেছে। সেখানে আমরা আমাদের রডের অ্যাপ্রুভাল পেয়েছি এবং রড সরবরাহ করতেছি। এই অ্যাপ্রুভালের কথাটার ক্ষেত্রে একটু অ্যাড করি, আপনারা যারা বাড়ি নির্মাণ করতেছেন তাদেরকে মন জয় করা আমাদের জন্য খুব সহজ। আজকে এখানে আসছেন, আমি ভাবলাম হয়তো আধা ঘন্টা 20 মিনিট আপনার সাথে অনেক ভালো কথা বলছি, আমার কথা থেকে বিশ্বাস করেন। হ্যাঁ, তাহলে মনে করবেন যাচ্ছে ঠিক আছে, তারা কিন্তু বলতে ছেলেটা ভালো, আমাদের এলাকার জামাই, ওর কথা মিথ্যে দিতে পারে না। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কিনি, এরকম মনে হইতে পারে। কিন্তু এই যে বড় প্রজেক্ট গুলোতে, হ্যাঁ, যদি আমার আপন বড় ভাই বা আমার বাপেও চাকরি করে, সেখানেও আমি আমার রডটা এত সহজে দিতে পারি না। এবং একটা বড় প্রজেক্টের রড সরবরাহ করার জন্য যে প্রসেসিং টাইম, এটা 6 মাস থেকে 1 বছর এবং কোনো প্রসেসে তার থেকে বেশি লাগে। আপনারা কি এটা বিশ্বাস করেন? কারণ একটা বড় প্রজেক্টে রড সরবরাহ করার জন্য আমাকে 3টা কর্তৃপক্ষকে খুশি করতে হয়। খুশি মানে কি? টাকা দিয়ে খুশি না, সেখানে কোয়ালিটিতে খুশি করতে হয়। প্রথমত হচ্ছে এই বড় প্রজেক্টগুলো নির্মাণ করে বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি কোম্পানি এবং বাংলাদেশের বড় বড় কন্ট্রাক্টর। তাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং টিম এবং কোয়ালিটি টিম আছে, তাদেরকে প্রথমে আমার রডের কোয়ালিটি টেস্ট এবং আরো যে ডকুমেন্টেশন আছে, ফ্যাক্টরি ভিজিট, এগুলো দিয়ে তাদের কনফিডেন্স আমার গ্রো করতে হয় যে আপনারা এই রডটা কিনতে পারবেন। পরবর্তীতে তারা আমাদের ফাইলটা পাঠায় হচ্ছে ডিপার্টমেন্টের কাছে। ডিপার্টমেন্ট বলতে ধরেন সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ ব্রিজ অথরিটি, এলজিইবি, হ্যাঁ, পিডব্লিউডি, গণপূর্ত, এই ধরনের যারা এই প্রজেক্টের মালিক, তাদের কাছে পাঠানো হয়। তখন তারা বলে কন্ট্রাক্টর এই ফাইলটা পাঠায় এবং তারা কি করে, আবার আরেক দফা আমাদের কোয়ালিটি চেক করে এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করে। এখন কি হলো, দুইটা পক্ষ স্যাটিসফাই হলো। এখন এই দুই পক্ষ স্যাটিসফাই হইলো, অ্যাপ্রুভাল পাবো না যতক্ষণ না পর্যন্ত এই প্রজেক্টে আরো একটা পক্ষ আছে, সেটাকে বলা হয় কনসালটেন্ট। আমরা যে বাড়ি নির্মাণ করি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গাইডলাইনে, এরকম বড় প্রজেক্টগুলো নির্মিত হয় বড় বড় কনসালটেন্ট ফার্ম, বিদেশি কনসালটেন্ট ফার্মের গাইডলাইন। এই বিদেশি কনসালটেন্ট ফার্মরা আবার আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এবং এই দুই পক্ষর যে কথা সত্যতা, তারা সেটা যাচাই করে। যাচাই করার পরে হচ্ছে আমাদেরকে অ্যাপ্রুভাল দেয় এবং এই অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কেবলমাত্র আমরা আমাদের রড সেখানে দিতে পারি। কোনো ধরনের টাকা পয়সা, কোনো ধরনের গিফট দিয়ে কোনো প্রজেক্টে রড সরবরাহ করা সম্ভব না। এবার
অ্যাপ্রুভাল পাওয়ার পরে প্রথম 1000 টন রড সাপ্লাই করার ক্ষেত্রে প্রথম 1000 টন, কারণ এই ধরনের প্রজেক্টগুলোতে আপনার 15,000 মানে মিনিমাম 15,000 টন রড লাগে, 15,000, 20,000, 25,000 আরো বেশি টন রড লাগে। তো প্রথম 1000 টন রডের দিকে আবার র্যান্ডম টেস্ট হয়। আমার ট্রেলার যাবে, একটা ট্রেলারে 25 টন থেকে 30 টনের মতো রড সেখানে ধারণ করে, তো সেটা যাবে এবং সেখান থেকে র্যান্ডমলি কেটে তারা আবার বুয়েট বা চুয়েট বা রুয়েটে তারা পাঠাবে এবং সেখান থেকে টেস্ট করে দেখবে যে আমি কোয়ালিটি কনসিস্টেন্ট কোয়ালিটি আমি ঠিক রাখছি কিনা। যদি সেখানে আমি আবার ফেল করি তাহলে আমার অ্যাপ্রুভাল পাচ্ছে না। এইভাবে করে আমার বড় প্রজেক্টগুলো মেনটেন করতে হয়। এবার যদি আমি একটু আপনাদের সাথে সম্পর্কযুক্ত বাড়িঘর প্রজেক্টগুলোর সাথে আসি, যেমন বসুন্ধরা রেসিডেন্সিয়ালে জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্স নির্মিত হচ্ছে যেটা এখানে 19 তলা, একটা গ্রাউন্ড ফ্লোর আছে এবং 2টা বেসমেন্ট আছে। এই প্রজেক্টে আমরা আমাদের রড সরবরাহ করতেছি। ধানমন্ডিতে শেলটেক একটা বেশ নামকরা ডেভেলপার্স কোম্পানি, এরা একটা টাওয়ার করছে, নাম হচ্ছে লিলি অ্যান্ড টাওয়ার। এই লিলি অ্যান্ড টাওয়ারে হচ্ছে 13 তলা, 2টা বেসমেন্ট, একটা গ্রাউন্ড ফ্লোর সহ এই প্রজেক্টটাতে আমরা আমাদের রড সরবরাহ করেছি। গুলশানে একটা প্রজেক্ট, এটা নির্মাণ কাজ চলতেছে, বে ডেভেলপমেন্ট, বাংলাদেশের অন্যতম ক্লাসিক একটা হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপার্স কোম্পানি, যারা অনেক দামি দামি প্রজেক্টগুলো করে। এটা গুলশানে হচ্ছে জেমিনি, এই প্রজেক্টটা আমরা আমাদের রড সরবরাহ করতেছি। এরপর হচ্ছে আনোয়ার গ্রুপের আনোয়ার ল্যান্ড পার্ক, ওরা হচ্ছে একটা প্রজেক্ট করতেছে শ্যামলীতে অ্যালপেন রোজ নামে। এই প্রজেক্টে যদিও ওদের নিজস্ব একটি রডের ব্র্যান্ড আছে, তারপরও এই প্রজেক্টে সিংহভাগ রড আর্টিস্ট ইস্পাত সেখানে দিয়েছে। এরপর বাংলাদেশের সবথেকে বড় একটা শপিং মল নির্মিত হচ্ছে, এটা উত্তরাতে রূপায়ণ সিটিতে নির্মিত হচ্ছে ম্যাক্সাস। এই ম্যাক্সাসে 8 তলা যে প্রকল্পটা হচ্ছে শপিং মল, এটার প্রত্যেকটা ফ্লোরের এরিয়া যদি আপনি দেখেন 50,000 স্কয়ার ফিট, এক একটা ফ্লোর 50,000 স্কয়ার ফিটের এক একটা ফ্লোর, সেখানে থাকবে 8 তলা এবং 4টা বেসমেন্ট সহ। এই প্রজেক্টে আমরা কন্টিনিউয়াস আমাদের রড সরবরাহ করতেছি। ঢাকার খিলক্ষেতে কনকর্ড রিয়েল এস্টেট নামে ওরা একটা কোম্পানি, ওরা হচ্ছে লেক সিটি তৈরি করছে, 10টা বিল্ডিং, 16 তলা, একটা বেসমেন্ট সহ। এই প্রজেক্টে আমরা আমাদের রড সরবরাহ করেছি। এয়ারপোর্টের সামনে যদি রিসেন্ট কেউ যেয়ে থাকে, দেখবেন ইউনাইটেড গ্রুপের একটি হোটেল হয়েছে ইফকো হোটেল। এই ইফকো হোটেলের ফ্লোরের রেশিও এরিয়া হচ্ছে আপনার 25,000 স্কয়ার ফিট প্লাস। এই ইফকো হোটেলও এটা 12 তলা এবং একটা বেসমেন্ট। এই প্রজেক্টে আমরা আমাদের রড সরবরাহ করেছি। আনোয়ার ল্যান্ডমার্কের আরো একটি প্রজেক্ট আছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল, নাম হচ্ছে লীলা। এই প্রজেক্টে আমরা আমাদের রড সরবরাহ করেছি, মানে এখনো করতেছি। এটা হচ্ছে 13 তলা, একটা বেসমেন্ট সহ। মগবাজার মোড়ে ইস্পাহানি কলোনি আছে, এখানে এবিসি রিয়েল এস্টেট আরো একটি কোম্পানি, ওদের এই প্রজেক্টের নাম হচ্ছে দা ওয়াসিস। এটা 14 তলা, 2টা বেসমেন্ট সহ। এই প্রজেক্টও আমরা আমাদের রড সরবরাহ করেছি। এটাতে গেল বাইরে। এবার আমি যদি আপনাদের এলাকার কিছু প্রজেক্ট আমরা দেখাই, এই কেরানীগঞ্জে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ঘাটারচর, পশ্চিম ঘাটারচরে আপনার পার্কল্যান্ড, 12 তলা একটা ভবন নির্মিত হচ্ছে, একটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর সহ। এই প্রজেক্টে আমরা রড সরবরাহ করতেছি। তারপর হচ্ছে আপনার ইসলামী আর্মি ইউনিভার্সিটি অফিস বিল্ডিং, একটা গ্রাউন্ড ফ্লোর এবং 5 তলা, এটা হচ্ছে আরশিনগরে। এই প্রজেক্টে আমরা আমাদের রড সরবরাহ করেছি। তারপরে আরটিএ সোসাইটি হাউজিং, একটা বেসমেন্ট হচ্ছে, একটা গ্রাউন্ড ফ্লোর হবে এবং 10 তলা হবে, এটা মধু সিটি 1 এ। এইখানে আমরা আমাদের রড সরবরাহ করেছি। তারপরে মুসাফির টাওয়ার, একটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, 13 তলা, এটা হচ্ছে জাওলাবাড়ি মোড়, এটা আটিতে, এখানে আমাদের রড সরবরাহ করেছি। এটা আরো কিছু প্রজেক্ট দেখে ক্রিডেন্স প্রপার্টিজ, ক্রিডেন্সের মানুষজন সবাই মিলে একটা বিল্ডিং তুলেছে, এটা 10 তলা, এটা একটা বেসমেন্ট আছে, এটা হচ্ছে আটি মডেল টাউনে, এখানে আমাদের রড সরবরাহ করেছি। তারপর হচ্ছে মামুন হোসেন এন্ড গং, এটা রোড নাম্বার 9 ব্লক সি, আটি মডেল টাউনে, এইখানে আমরা আমাদের রড সরবরাহ করেছি। তারপর আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা মধু সিটি 2 এ, এই কেরানীগঞ্জে, এখানেও আমরা আমাদের রড সরবরাহ করেছি। সুতরাং আপনাদের আস্থার একটি জায়গা ইতিমধ্যে কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তো আমাদের অফিসে আপনাদের চা খাওয়ার দাওয়াত থাকলো, আর যে কোনো প্রশ্ন বা উত্তর থাকে, আপনাদের নির্মাণ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে বা রড নিয়ে কোনো প্রশ্ন থাকে,
অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। আর পরবর্তীতে আপনারা কেউ যদি আমাদের ফ্যাক্টরিতে যেতে চান বা রডের টেস্ট করতে চান কিংবা রডটা কিনতে চান, এই ব্যাপারে আমাদের এই অত্র এলাকায় অমিত বণিক আছে, যিনি সিনিয়র টেরিটরি অফিসার। ওনার ফোন নাম্বার এখানে স্ক্রিনে শেয়ার করা আছে। আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন এবং আকিজ ইস্পাতের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে এই মুহূর্তে 35 রাষ্ট্র। আর এটা কোন মার্কেটে বা কোন জেলায় আমাদের রড বেশি বিক্রি হয়, এটার উত্তর আমি আসলে স্যারের কাছ থেকে, কারণ স্যার আমাদের হচ্ছে হেড অফ ট্রেড সার্চ এবং আমাদের প্রসেসের হেড উনি, তো উনি বলতে পারেন যে কোন মার্কেটে রডের বিক্রিটা বেশি হয়। স্যার বক্তব্য শুনে বলে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানে এখনো কন্টিনিউ করে যাচ্ছেন। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য মঞ্চে আহ্বান করছি আজকের আয়োজন যার উপলক্ষে মূলত আমাদের সম্মানিত পরিবেশক জনাব মোহাম্মদ আহসান হাবিব স্যারকে, প্রোভাইডার মেসেজ আহসান হাবিব এন্টারপ্রাইজ, পরিবেশক আকিজ ইস্পাত। সবাইকে আকিজ ইস্পাত এবং হাবিব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক জনগণ শুভেচ্ছা। আমাদের আকিজ ইস্পাত সম্বন্ধে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলাতে আছেন, জামাই ভাই সুন্দরভাবে কথা বলছে। এখন সবাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিরক্ত হয়ে গেছেন যাওয়ার জন্য, অতএব আমি আর বেশি কথা বলবো না। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সম্মানিত পরিবেশককে, অনেক সংক্ষিপ্ত মূল্যবান কথাটি বলেছেন। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আজকের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আকিজ ইস্পাতের সম্মানিত হেড অফ সেলস জনাব মোহাম্মদ মনিরুজ্জামান পলাশ স্যারকে। Assalamu alaikum. Everyone, honorable guest, আজকের এই অনুষ্ঠানে যারা মূল আকর্ষণ আমার সঙ্গে বসে আছেন, অত্র এলাকার সম্মানিত বাড়িওয়ালা বৃন্দ এবং যদি এখানে কিছু ইঞ্জিনিয়ার থাকে, সবাইকে আকিজ ইস্পাতের পক্ষ থেকে অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ। কারণ আজকে এই ছোট্ট আয়োজনে আপনাদের মূল্যবান সময়ের কিছু অংশ আমাদের এই অনুষ্ঠানে দিয়ে আজকের এই ছোট অনুষ্ঠানকে একটা পূর্ণ করে উঠতেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমার ফারানের যে প্রেজেন্টেশন এর ফলে আসলে আমাকে ফিতে কাটার মতোই মনে হবে আগে, কারণ অনেক স্মার্ট প্রেজেন্টেশন ফারান দিচ্ছে, অনেক ইন ডিটেলস এখানে এসে চেষ্টা করছে। আমার মনে হয় আমাদের একটা মনোযোগ একটু কম থাকতে পারে, না হলে আমি আরো অনেক প্রশ্ন আশা করতেছিলাম। কারণ আমরা এখানে আসছি আকিজ ইস্পাত, তার বয়স কিন্তু বেশি না। এখানে যারা বসে আছে তারা কিন্তু আমাদের আকিজ ইস্পাত এই ৪র্থ বছরে পদার্পণ করলো, ৩ বছর অতিক্রম করছে। সো আপনারা এখানে অনেকেই রড ব্যবহার করতেছেন, হয়তো 18-20 বছর বা আরো অনেক। তো সেক্ষেত্রে আমরা অনেক প্রশ্ন আশা করতেছিলাম, যাই হোক হয়তো আমাদের প্রেজেন্টেশনের ভিতরে হয়তো আমরা ঢুকতে পারি নাই। তো যখন আমি আর দীর্ঘায়িত করবো না, আমি একটা গল্প বলেই আমার বক্তব্য শেষ করব। আকিজ সিমেন্ট আমাদের এই গ্রুপেরই একটা প্রতিষ্ঠান। 2009 সালে আকিজ সিমেন্ট বাংলাদেশে লঞ্চ করে, যেটা আপনারা এখন ইউজ করতেছেন কম্পোজিট সিমেন্ট। আমাদের শুরু 2002 সালে আকিজ সিমেন্টের। এটা শুরু করছে আসলে আমাদের মালিক শেখ মোহাম্মদ শেখ আকিজউদ্দিন, যেহেতু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার নিজের অনেক প্রতিষ্ঠানেই সিমেন্ট লাগে। তো সেই প্রেক্ষাপটে উনি সিমেন্ট ইন্ডাস্ট্রিটাকে পিক করে এবং
সেখান থেকে প্রোডাকশন করে নিজের কাজের জন্যই এটা ব্যবহার করে। তারপরে 9 সালে যে সেটাকে কমার্শিয়ালি এটা বিক্রি, নিজের ব্যবহার এবং বিক্রির জন্য কমার্শিয়ালি এটা ওপেন করে। সেই ওপেন করার ক্ষেত্রে প্রচলিত যে পদ্ধতি, ওই সময় বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতিতে সিমেন্ট তৈরি হতো, তার ব্যতিক্রমী একটা পদ্ধতি উনি ইউজ করে, সেটা ভার্টিক্যাল রোলার মিল, ভিআরএম প্রযুক্তি। ভিআরএম প্রযুক্তি কিন্তু ওই সময় লেটেস্ট প্রযুক্তি সিমেন্টের ক্ষেত্রে। আমি এই কথা বলতেছি যে আসলে আকিজ ইস্পাত বয়স অল্প, বাট এই মুহূর্তে তারা আসলে যে প্রোডাকশনটা করছে লেটেস্ট প্রযুক্তি, লেটেস্ট টেকনোলজি ব্যবহারের মাধ্যমেই এই প্রোডাক্টটা আমাদের সামনে নিয়ে আসছে। তো সুতরাং ওই সময় আকিজ সিমেন্ট লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করেই আকিজ সিমেন্ট কাস্টমারের কাছে তার পণ্য পৌঁছায় দিচ্ছে। এবং লেটেস্ট প্রযুক্তির ব্যবহারের উপযোগিতা বা কেন মানুষ রিসিভ করবে তার একটা ব্যাখ্যা ওই সময় দেওয়া হয়েছে। ভিআরএম প্রযুক্তি এবং বল মিল, এই দুটো প্রযুক্তি ওই সময় ন্যাশনালি সারা ওয়ার্ল্ড প্লাস এই আমাদের বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে সবাই কিন্তু বল মিলের প্রযুক্তিতে সিমেন্ট উৎপাদন করত। বল মিলের প্রযুক্তিতে উৎপাদনকৃত সিমেন্ট যে কণা, সে কণাটাকে 50 মাইক্রন বলি আমরা, 50 মাইক্রনের উপরে থাকে। আর ভিআরএম প্রযুক্তির যে মানে সিমেন্ট গ্রাউন্ডিং করার পরে যেটা আসে সেটা 50 মাইক্রনের নিচে আসে। স্বাভাবিকভাবেই সিমেন্টের ধর্ম অনুযায়ী 50 মাইক্রনের উপরে যে সিমেন্ট আর 50 মাইক্রন নিচে যে সিমেন্ট স্বাভাবিকভাবে 10% থেকে 20% সিমেন্ট শক্তি প্রোভাইড করতে পারে। ওইটা ওই সময় প্রযুক্তি ব্যবহারের সুফলতা, যে গল্পটা আমি এখন বললাম, ঠিক সেই জিনিস নিয়েই আকিজ ইস্পাত। হ্যাঁ, আকিজ ইস্পাত এই মুহূর্তে সবচেয়ে শেষ কোম্পানি যারা এরপরে এখন অন্য কোম্পানি আসে নাই, বাট আপকামিং অনেক কোম্পানি আসতে যাচ্ছে। আকিজ ইস্পাত বয়স গল্প হলেও তারা আসলে প্রযুক্তির ব্যবহার আমাদের এই প্রোডাকশনের ভিতরে আছে, যেটা ফারান উপস্থাপন করছে। তার একটা হলো অটোমেশন লেভেল 2। অটোমেশন লেভেল 2টা আসলে এই মুহূর্তে বাংলাদেশে রড ইন্ডাস্ট্রিতে আটকানো প্রায়, এটা আকিজ হোল্ড করতেছে। হ্যাঁ, ইন ফিউচার অবশ্য অনেকেই এই লেভেলে আসবে, কারণ এই মুহূর্তে সিমেন্ট সেক্টরগুলোতে ভিআরএম ব্যবহার করতেছে, ভিআরএম প্রযুক্তিতে চলে আসছে, সবাই চলে আসছে, কারণ এর সুফলতা কাস্টমার ভোগ করতেছে। ঠিক হয়তো আগামী পরবর্তীতে অনেক কোম্পানি আসবে, অবশ্যই আসতে হবে, কারণ এই সুফল যদি ভোগ করে কাস্টমার তাহলে আসতে হবে। বাট এই মুহূর্তে অটোমেশন লেভেল 2 আকিজ ইস্পাত হোল্ড করতেছে, এই মুহূর্তে অন্য কোনো কোম্পানিতে নাই। এটা আমাদের একটা ইউনিক ফিচার আমার প্রোডাকশন তৈরি করার ক্ষেত্রে। সেকেন্ড হলো SS40, যে টার্মসটা আমরা এখানে উল্লেখ করছি। আমরা একটু যদি চিন্তা করি যে আসলে আমার ব্যবসায়িক দিক থেকে, আমাদের হিসাবের দিক থেকে এনবিআর এর একটা ঝামেলা হয়। এনবিআর এর ঝামেলার ক্ষেত্রে এনবিআর এর জন্য একটা খাতা আর আমার নিজের হিসাবের জন্য একটা খাতা, দুটো খাতা আমরা তৈরি করি স্বাভাবিকভাবে, কারণ একটা ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের আছে। বাট আমাদের SS40 তে আসলে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, আমার মানে এই পণ্য তৈরি করতে গেলে, এই কোয়ালিটির পণ্য তৈরি করতে গেলে যে পরিমাণ, যে কোয়ান্টিটি, এর যে কোয়ালিটি পণ্য লাগবে সবকিছুই কিন্তু একটা সোর্স থেকে আসবে এবং ফাইনালি আরেকটা মানে ফাইনালি ফিনিশ করে বের করে দেবে। টোটাল ডাটা কিন্তু আসলে আমার এই সোর্সে থাকবে, যেটা হারান বলছে যে আসলে 20 দিন আগে, 30 দিন আগে, 1 মাস আগে ওই সময় যে প্রোডাক্টটা তৈরি হয়েছে তার টোটাল তথ্য অটোমেটিক ভাবে এই ডাটাতে ইনপুট হবে। সুতরাং যেহেতু আমার একটাই সোর্স, ওকে ম্যানিপুলেট করার কোনো জায়গা নাই, সুতরাং ওকে আমার যে জিনিসটাই থাকবে সেটাই ওকে ক্যাপচার করে নিয়ে যাবে। এটা
অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে নাই। আর সেন্ট্রাল কন্ট্রোল রুম এই মুহূর্তে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নাই। এর উপকারিতা কি? আমি এই রডটা যে লজিক দিয়ে তৈরি করার কথা বলতেছি, সেই লজিক রিসিভ করে সে প্রোডাকশন শুরু করছে। ইনকেস লজিক থেকে যদি একটু ব্যতিক্রমী কিছু হয়, সে আমাকে এন্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে বলতেছে যে তুমি যে রেশিওতে তুমি প্রোডাকশনটা করতেছো, এই মুহূর্তে সে রেশিও থেকে কিছু ব্যত্যয় ঘটতেছে, আমাকে সাথে সাথে ইন্ডিকেট করতেছে, এবং আমি সাথে সাথে ওটাকে আবার কানেক্ট করে রিফ্রেশ করে আবার আমার লজিকে ঢুকে তারপরে সে আবার প্রোডাকশন শুরু করতেছে। দ্যাট মিনস সে যে লজিক আমি 500 DW1 এই লজিকটা দেয়া আছে, লজিকের ব্যত্যয় ঘটার সাথে সাথে সে আমাকে বলতেছে যে না, এই মুহূর্তে 500 এর থেকে কম বা বেশি হবে। সুতরাং এই জায়গা থেকে আমার প্রোডাকশন তৈরি হচ্ছে। সুতরাং কিছু ইউনিক ফিচার মিলেই আমার আকিজ ইস্পাত আপনাদের সামনে নিয়ে আসছে। আমরা till now we are crossing 85 years. আকিজ গ্রুপ এই মুহূর্তে 85 বছর পার করতেছে। আল্লাহ চাইলে 100 বছর, আল্লাহ চাইলে আরো অনেক দিন কাস্টমার কাছে আমরা সার্ভিস দিব। সেক্ষেত্রে আকিজ ইস্পাতের বয়স 3 বছর পাবে 4 মাস। এই ইস্পাতটাকে এই 85 বছরের পথ চলাতে যাতে মুখ্য ভূমিকা, তারা কিন্তু আপনার সামনে বসে আছে, যারা কাস্টমার, ডিরেক্ট কনজিউমার। আপনাদের একটা পজিটিভ রেসপন্স আমাদের এই 85 বছরের পথ চলার সহায়ক। সুতরাং আজকে আকিজ ইস্পাতের যে প্রোডাকশন আমরা দেখালাম, এটাকে যদি আপনারা বিলিভ করেন, এটাকে যদি মনে করেন যে না, এই ডিটেলিং এর সাথে আকিজের লিগেসির সাথে এটা যায়, তাহলে আপনারা একবার ব্যবহার করে দেখেন। তারপরে যদি আমাদের এই ডিটেলিং এর সাথে মেলে, দেন আপনাদের পজিটিভ রেসপন্স আপনারা থ্রো করবেন। তাহলে আপনাদের এই পজিটিভ রেসপন্সকে আকিজ ইস্পাত হয়তো 100 বছর কাস্টমারের কাছে আপনাদের সার্ভিস দিতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসছেন, আমাদের এই প্রেজেন্টেশন দেখছেন, দেখার আগ্রহ প্রকাশ করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের সর্বাঙ্গীন সাফল্য, সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আবার ভবিষ্যতে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনার স্বপ্নের যে বাড়ি, আপনার স্বপ্নের যে আবাসস্থল, সেই আবাসস্থলে আকিজ ইস্পাত যেন তার উপস্থিতি নিশ্চিত করতে পারে, বা আপনারা আকিজ ইস্পাতকে আপনাদের হৃদয়ে ধারণ করতে পারেন, এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সম্মানিত হেডার স্যারকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে আসছে। আমরা এখন জাস্ট 30 সেকেন্ডে দুইটা অ্যাড আমরা আপনাদের মাঝে প্লে করতে যাচ্ছি। এটা আমাদের মাত্র লঞ্চ হয়েছে। কিন্তু কোন করতে পারি না কেন? কারণ সাধারণ 500 লেভেল করে ইনস্ট্রেট আছে 575 725 আর আকিজ ইস্পাতের স্ট্রেট 700, অর্থাৎ ভালো মানের রডের থেকে 5% বেশি, মানে অধিক শক্তিশালী। এছাড়া বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাতের এখন আমরা করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? কেন? কারণ সাধারণ 500 লেভেল রডের স্ট্রেট 500, টেনসাইল স্ট্রেট 575,
ভালো মানের 500 ডব্লিউ রডের টেনসাইল স্ট্রেংথ 625, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অভিযোগ স্যার আর এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতে হচ্ছে অ্যাডভান্স রডের কন্ট্রোল অ্যান্ড আরএনডি ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। বুঝেছি। এখন অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, আকিজ ইস্পাত। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমরা উভয় বলছি একটু তালি দিয়ে আর কি। ঠিক আছে।